আসসালামু আলাইকুম। ইফফাত আরা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে সকাল 11টায় হেলিকপ্টার যোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যা কবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে বিএনপির একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকতে সমাবেশ স্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, প্রধানমন্ত্রীর সমাবেশ স্থলে কখন পৌঁছবেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী ঠিক 12:20 থেকে 12:30টার মধ্যে এই বাঁশখালী সমুদ্র সৈকতের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে তিনি এর আগে পরিদর্শন করেছেন মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের যে বিশেষ কার্যক্রম রয়েছে মহেশখালীর উন্নয়নে, সেই কার্যক্রম তিনি পরিদর্শন করেছেন এবং তিনি এখানে হেলিকপ্টার যোগে এসে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং মহেশখালী সহ বৃহত্তর চট্টগ্রাম জেলার যে আশেপাশের যে জেলা এবং উপজেলাগুলো রয়েছে সেই জেলা এবং উপজেলার বিএনপির নেতা কর্মী এবং সমর্থক এবং সংসদ সদস্যরা এই স্থানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং চারদিক থেকে আমরা যেটা ঢোকার সময় অনুষ্ঠান স্থলে দেখেছি যে চারদিক থেকেই আরও যারা সমর্থক রয়েছেন তারা পায়ে হেঁটে অনুষ্ঠান স্থলে আসছেন এবং তারা এখানে যোগ দিচ্ছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে কর্মসূচি শেষ করে আরও কিছু কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন এবং তিনি হাটহাজারীতে যাবেন এবং হাটহাজারী মাদ্রাসাতে তিনি পরিদর্শনে যাবেন এবং পরবর্তীতে হাটহাজারী সরকারি কলেজ মাঠেও তিনি সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং 30টি পরিবারকে 1 লাখ টাকা করে অর্থ সহায়তা দিবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর। 2024 সালের 16 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে আজ এই কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে স্লো ও পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। আন্দোলন দমাতে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ইতালির রাজধানী রোমের ফিউমেচিনো বিমানবন্দরে 31 ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর স্থানীয় সময় রাত 11:30টার দিকে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশের BG306 ফ্লাইটটি। আজ দুপুর নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির। এর আগে টরন্টো থেকে ঢাকাগামী বিমানটি কারিগরি ত্রুটির কথা বলে শুক্রবার সন্ধ্যা 7টায় ইতালিতে অবতরণ করে। এরপর কোনো ধরনের উন্নতি ছাড়াই কেটে যায় 9 ঘন্টা। বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার বলেন, ইউরোপ বা কানাডার পাসপোর্ট না থাকায় অনেক যাত্রীকে হোটেল সুবিধা দিতে পারেননি তারা। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ মধ্যরাতে বিমানের যান্ত্রিক বা কারিগরি ত্রুটি সারানো গেলে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
গত কয়েকদিনে এসব শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বেশ কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। রক্ত ঝরানো, চোখ হারানো এসব সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংঘাত বন্ধ না হলে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদী শক্তি বা তাদের দোসররা। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। ২৪ জুলাই বর্ষা বিপ্লবের পর ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরতে শুরু করেছিল, কিন্তু কয়েকদিনে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি শিক্ষাঙ্গনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও শিবির। হামলায় চোখ হারিয়েছে এক কিশোর। এসব সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছাত্রদলের অভিযোগ, পরিকল্পিত হামলার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করছে শিবির। আর শিবিরের দাবি, দখলদারিত্ব কায়েম করতে না পেরে অস্ত্রের ভাষায় কথা বলছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারা রাত ধরে শিবির, জামাত ইসলাম এটিকে প্রচারণা করেছে, এটিকে রং দিয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে যে ছাত্রদল নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে গিয়েছে। এবং তার পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, সেখানে পরিকল্পিতভাবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মব তৈরি করেছে। আমরা আসলে কোথাও কখনোই আমরা আক্রমণ করি না। আপনি যদি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাই প্রথমে আক্রমণ করেছে, রংপুরে তারাই প্রথমে আক্রমণ করেছে, এবং ঢাকালিয়া যেটা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ঢাকালিয়া কিন্তু ছাত্রদল বল প্রয়োগ করেছে এবং তাদের উপরে অনেকবার, বেশ কয়েকবার দফায় দফায় হামলা করেছে। তো সেখানে আসলে হামলার প্রতিরোধে আমাদের একটা গ্রুপ দাঁড়িয়েছে। ক্যাম্পাসের সাম্প্রতিক এই সংঘাত নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, কথার যুদ্ধ চলুক, কিন্তু সেটি কোনোভাবেই যেন মাঠের লড়াইয়ে পরিণত না হয়। এক ধরনের ক্যাম্পাসকে আবার দখল করা, ক্যাম্পাসের দখলদারির যে রাজনীতি, সেই ধরনের রাজনীতির একটি আভাস পাওয়া যাচ্ছে। রাজনীতি কিন্তু খুব একটা স্থিতিশীল না। এরকম একটা অস্থিতিশীল সময়ে যদি ছাত্র সংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটি নিতে পারে এবং জুলাই আন্দোলনের যে মূল যে লক্ষ্য, যেই আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আকাঙ্ক্ষা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। তখন বিভাজন হতে পারে, কিন্তু এই বিভাজনটা যেন মৌলিক কোনো বিভাজন তৈরি না করে। এই বিশ্লেষকের আশঙ্কার সাথে একমত মারামারিতে জড়ানো দুই সংগঠনের শীর্ষ নেতারাও। তারা এইসব সংঘর্ষকে ভুল বুঝাবুঝি হিসেবেই মূল্যায়ন করতে চান। গত 2-3 দিনের ঘটনা দুঃখজনকভাবে ঘটেছে, কিন্তু এটিকে কোনোভাবে সংজ্ঞায়ন করা যাবে না যে ক্যাম্পাস দখল, হল দখলের কালচার আবার রাজনীতিতে ফিরে এসেছে। আমাদের নেতৃবৃন্দকে আমরা শক্তিশালী নির্দেশনা দিয়েছি যে ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল পরিবেশ যেন বিরাজ থাকে। আমরা সবাই বসে আমরা নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা মেসেজ দিয়েছি। আমি জানতে পেরেছি ছাত্রদলের পক্ষ থেকে তারা মেসেজ দিয়েছে। তো আমাদের সহিংসতা হোক, এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা আমাদের চাওয়া না। দুই নেতাই আশাবাদী, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা ছাত্র সংগঠন দুটির সামনের দিনে ইতিবাচক রাজনীতির পথে হাঁটবে। বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ জরুরি। নইলে শিক্ষাঙ্গনের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে জাতীয় রাজনীতিতেও। এতে আবারও রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরে আকস্মিক সফরে গিয়ে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূরে আলম দিনকে দায়িত্ব অবহেলার কারণে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেন তিনি। সকালে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র সরেজমিনে দেখেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দেশে শস্য বীজের অঙ্কুরোদ্গম, ফসলের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন সময় কমিয়ে আনা এবং রোগবালাই দমনে অনন্য ভূমিকা রাখছে প্লাজমা টেকনোলজি। পাশাপাশি শস্যের গুণগত মান ও খাদ্যের পুষ্টিগুণ বাড়াতেও এই প্রযুক্তি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। অসাধারণ এই উদ্ভাবনের কথা তুলে এনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সালেহ শোয়েব, জানাচ্ছেন ইমরুল কায়েস।
সাধারণ চোখে পদার্থ তিনটি অবস্থায় বিরাজ করে: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়। তবে বিজ্ঞানের দৃষ্টিতে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। এই অবস্থায় বস্তুতে সমপরিমাণ ধনাত্মক চার্জযুক্ত আয়ন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে পদার্থের এই চতুর্থ অবস্থা প্লাজমা ব্যবহার করে বৈপ্লবিক উদ্ভাবন করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট গবেষকরা জানান, কৃষিক্ষেত্রে প্লাজমা টেকনোলজি ব্যবহার করে ধান, গম, আলু, বেগুন ও পালং শাক জাতীয় শস্যের বীজ ট্রিটমেন্ট ও প্লাজমায় সক্রিয় পানি প্রয়োগের মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম হার, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, উৎপাদন সময় হ্রাস এবং রোগবালাই দমন করা যাবে। কৃষকরা যে পদ্ধতিতে চাষাবাদ করে যে পরিমাণ তারা উৎপাদন করছে, আমরা আমাদের এই টেকনোলজি ব্যবহার করে তার থেকে বেশি একই জমিতে একই এনভায়রনমেন্টে তার থেকে বেশি উৎপাদন পাচ্ছি এই টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে। আরেকটা মজার বিষয় হলো, এখানে যে নিউট্রিশনাল যে স্ট্যাটাসগুলো আমরা বলছি, যে অর্থাৎ পুষ্টিগুণ, সে খাবারের যে পুষ্টিগুণটাও এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কৃষিখাতে ব্যবহারযোগ্য এই প্লাজমা টেকনোলজি প্রয়োগ পদ্ধতিও উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ তালুকদার। ফিড লেভেলে নিজেই দেখেছি যে উৎপাদন 20 to 25%, 20 থেকে 25% উৎপাদন বাড়ে আর কি, এবং হারভেস্টিং টাইমও কমে এবং নিউট্রিশনও বাড়ে। প্লাজমা টেকনোলজির মাধ্যমে উৎপাদিত খাদ্য মানুষ খেলে এই অপুষ্টিজনিত রোগ থেকে রেহাই পেতে পারে। গবেষকদের দাবি, এই প্রযুক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টি ঘাটতি ও লুকানো ক্ষুধা মোকাবেলায় বৈপ্লবিক সমাধান হয়ে উঠতে পারে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রায়েন টি ক্রিস্টেনসন। সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাউকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলি এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রায়েন টি ক্রিস্টেনসন বলেন, ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারার রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। The floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।